দেখতে এই শুরু হয় এবার শুরু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ফেরদৌসী ম্যাম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছো। আজকে তোমাদের আমি নাটক পড়াবো। নাটকটি যার নামে রচিত তার নাম আমরা সবাই কম বেশি জানি। তিনি হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা। নাটকটি লিখেছেন সিরাজউদ্দৌলা। নাটকটি লিখেছেন সিকান্দার। আবু সিকান্দার আবু জাফরের জন্ম 1918 সালে, মৃত্যু 1975 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে। মূলত উনি কবি হলেও অনেক নাটক রচনা করেছেন। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। তিনি দীর্ঘকাল মাসিক পত্রিকা সমকালে সম্পাদনা করেছেন। দেশ বিভাগের পর উনি পূর্ব বাংলায় আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসাবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনি কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা করেন এবং প্রকাশিত করেন। সিরাজউদ্দৌলা নাটক ছাড়াও ওনার উল্লেখযোগ্য নাটকের নাম মাকড়সা, শকুন্ত উপাখ্যান, কবি আলাম, ইত্যাদি। এখন আমরা নাটক বলতে কী বুঝি তা বলছি। নাটক হচ্ছে কোনো মঞ্চে দর্শকের উপস্থিতিতে উপনীত হয়ে অভিনেতা অভিনেত্রীগণ যখন গতিময় মানব জীবনে এক বা একাধিক ঘটনা উপস্থাপিত করেন অভিনয়ের মাধ্যমে, তখন তাকে নাটক বলা হয়। নাটকে 4টি বিষয় গুরুত্বপূর্ণ: কাহিনী বা প্লট, চরিত্র, সংলাপ ও পরিপ্রেক্ষিত। সাধারণত নাটকে ট্র্যাজেডি, মেলোড্রামা, কমেডি, ট্র্যাজিকমেডি ও প্রহসন এই 5 ভাগে ভাগ করা যায়। এখন সিরাজউদ্দৌলার নাটকের বিষয়বস্তুতে আসি। সিরাজউদ্দৌলার নাম ধরলে বা কথা বললে যার কথা আমাদের বলতেই হবে তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ, যার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ আলী। উপার্জনের লক্ষ্যে দিল্লি যেয়ে ব্যর্থ হয়ে নবাব মুর্শিদ খাঁর জামাতা সুজাউদ্দিনের অধীনে পারিষদ নিযুক্ত হন পারিষদ হিসাবে। সেখানে উনি বিশ্বস্ততার সাথে কাজ করেন এবং উনি
ওনার বড় ভাইয়ের সহায়তায় মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন মসনদে বসতে পারে, সেই জন্য সুজাউদ্দিন খুশি হয়ে আলীবর্দী খাঁ উপাধি দেন। এবং সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খানকে পরাজিত করে, গিরিয়ার যুদ্ধে পরাজিত করে আলীবর্দী খাঁ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করেন। ওনার কোনো পুত্র সন্তান ছিলেন না। ওনার 3 কন্যা, বড় কন্যার নাম ঘসিটি বেগম, যার আরেকটা নাম মেহেরুন্নেসা, মেঝো কন্যার নাম শাহ বেগম এবং ছোট কন্যার নাম আমিনা বেগম। এই আমিনা বেগমের ঘরেই সিরাজউদ্দৌলার জন্ম। হিন্দু সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিত্বদের উচ্চ আসনে অধিষ্ঠিত করে হিন্দু সম্প্রদায়কে দমন করেছিলেন আলীবর্দী খাঁ, এবং অর্থনৈতিক দিক থেকে চিন্তা করে ইংরেজদেরকে ইউরোপীয় বণিকদের নিয়ন্ত্রণের মধ্যে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেন। ওনার সময় দেশে শান্তি প্রতিষ্ঠা লাভ করে। 80 বছর বয়সে অসুস্থ হয়ে পড়ার পরিস্থিতিতে পড়ে উনি অল্প বয়সে ওনার নাতি সিরাজউদ্দৌলাকে নবাব করেন। ওনার মৃত্যুর পর ওনার কথা অনুযায়ী সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে প্রতিষ্ঠিত হন। ইউরোপীয় বণিকরা ভারতে বাণিজ্য করার আশায় এসেছিল, বহু বছর যাবৎ বাণিজ্য করেছিল, কিন্তু ক্রমে ক্রমে তারা রাজনীতিতে ঢুকে পড়ে। পর্তুগিজ নাবিক ও ব্যবসায়ী ভাস্কো দা গামা যখন ভারতে আসে, তার সূত্র ধরেই পর্তুগিজরা একে একে বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে চলে। পর্তুগিজরা দস্যুবৃত্তিতে লিপ্ত থাকতো, এই জন্য সম্রাট জাহাঙ্গীর তাদের কঠোর হস্তে দমন করেন এবং বাংলার সুবাদার শাহ সুজা অনুমতিক্রমে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার সুযোগ পায়। এরপরে একটা ঘটনা ঘটে। দিল্লির সম্রাট ফখরুদ্দিন সিওর মরণাপন্ন অবস্থায় তাকে সুস্থ করে তোলেন ইংরেজ ডাক্তার হ্যামিল্টন, এবং এই জন্য ফখরুদ্দিন সিওর খুশি হয়ে ইংরেজদেরকে শুল্ক মুক্ত বাণিজ্য করার, অবাধে ভারতে বাণিজ্য করার সুযোগ করে দেন। তারপরে তারা টাকশাল স্থাপন করে, জমিদারি করার অধিকার দেন, এমনকি এদেশের কর্মচারীদেরকে বিচার করারও অধিকার তাদের দেন। দিল্লির এই ফরমান দিল্লিতে চললেও বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন এবং আলীবর্দী খাঁ তারা এগুলি মানে না। তারা কঠোর হস্তে ইংরেজদের দমন করেন। এর জন্য ইংরেজরা তাদের প্রতি অসন্তুষ্ট ছিল এবং মাঝে মাঝেই সংঘর্ষ করত, কিন্তু প্রতিটি সংঘর্ষে তারা পরাজিত হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অল্প বয়সে সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করে, তখন দিল্লির শাসন ব্যবস্থা অনেক দুর্বল। বর্গিরা, তারপর পারস্যরাজ নাদির শাহ, আফগান শাসনকর্তা আহমদ শাহ আবদালি, তারা আক্রমণ করে দিল্লিকে অস্থির করে তোলে। এই সুযোগে ফরাসি এবং ইংরেজরা চারিদিকে ষড়যন্ত্র করা শুরু করে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। বিশেষ করে ইংরেজরা লুটতরাজ, জমি দখল, গরিবদের ঘরবাড়ি পুরানো, এমনকি নারী সম্ভ্রমহানি, এভাবে বিভিন্নভাবে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করা এবং সেখানে গোলা বারুদ আনা, এভাবে বিভিন্ন ষড়যন্ত্র করা শুরু করে দেয়, যা সিরাজউদ্দৌলাকে অস্থির করে তোলে। সিরাজউদ্দৌলা তাদেরকে দমন করতে চেয়েছিলেন, কিন্তু তার মন্ত্রীরা, সেনাপতিরা অধিকাংশ লোভী ছিল। ইংরেজদের সাথে তারা হাত মিলিয়েছিল অর্থের লোভে, আধিপত্য লোভে, এমনকি তার আপন খালা ঘসিটি বেগমও তার পক্ষে ছিলেন না। এমত অবস্থায় সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ হয় পলাশীর প্রান্তরে 1757 সালের 23শে জুন।
পলাশীর প্রান্তরে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধকে পলাশীর যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে সিরাজউদ্দৌলার শক্তি সামর্থ্যের দিক দিয়ে সব কিছুর দিক থেকে ইংরেজদের চাইতে বলশালী হওয়া সত্ত্বেও যুদ্ধে পরাজিত হয়। কেননা তার সেনাপতিরা, তার মন্ত্রীরা কেউই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেনি, সক্রিয় কোনো কাজ করেনি, নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল। তার সাধারণ দেশপ্রেমিক সৈন্যরা যুদ্ধ করে গেছে। যুদ্ধের প্রথম দিকে জয়ের দিকেই ছিল, কিন্তু মীর জাফর আলী খাঁ, যাকে সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি বানিয়েছিলেন, সেই সেনাপতি বিশ্বাসঘাতকতার কারণে সে কী করলো, যুদ্ধে জয়ের মুখে এদেশের দেশপ্রেমিক যোদ্ধাদের বলল, তোমরা বিশ্রাম নাও। ইংরেজরা আত্মসমর্পণ করেছে, তারা বিশ্রাম নিয়েছে। অতর্কিতে ইংরেজরা হামলা করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করে। মীর জাফর আলী খাঁ এই কাজটা করে কেননা ব্রিটিশ প্রতিনিধিদের প্রধান লর্ড ক্লাইভ তাকে আশ্বাস দিয়েছিল, সিরাজউদ্দৌলা পরাজিত হলে তোমাকে মসনদে বসানো হবে। এই লোভে সে চরম বিশ্বাসঘাতকতা করে। পরে চারিদিকে যখন প্রথম দিকে যুদ্ধের জয়লাভের কথা শুনে সিরাজউদ্দৌলা আনন্দিত ছিল, কিন্তু পরবর্তী সময়ে খবর আসে তার কাছে তার একে একে সব বিশ্বস্ত সেনাপতিরা, বন্ধু, তারা মৃত্যুবরণ করেছে এবং তার পরাজয় ঘটেছে। তারপরে তিনি সাহস হারাননি। তিনি তার বন্ধু পাটনায় তার ওয়াইফ, তার স্ত্রীকে নিয়ে, লুৎফুন্নেসাকে নিয়ে পাটনায় পালায়ে যেতে চেয়েছিলেন। সেখানে যে উনি চেয়েছিলেন জনগণদেরকে উদ্বুদ্ধ করে আবার জনগণকে তাদের স্বাধীন দেশ তাদের হাতে ফিরিয়ে দেবেন। কিন্তু ভগবান গোলায় তাকে মীর কাসেমের সৈন্যদের হাতে তিনি ধরা পড়েন এবং মীর জাফরের নির্দেশে তাকে জেলখানায় বন্দি করা হয়। তিনি বন্দি হওয়ার পরে লর্ড ক্লাইভ শান্তি পাচ্ছে না, কারণ লর্ড ক্লাইভের বারবার মনে হচ্ছিল তার স্বপ্ন যে মীর জাফর আলী খাঁকে কয়েকদিন মসনদে বসিয়ে সরিয়ে দিয়ে তারাই হবে, ইংরেজরাই হবে এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজত্ব পাবে। এই স্বপ্ন ভেঙে যাবে। এজন্য বারবার মীর জাফরের বড় ছেলে মিরনকে উদ্বুদ্ধ করছিলেন যে তাকে হত্যা করো, এবং তার প্ররোচনায় মীর জাফর আলী খাঁর জ্যেষ্ঠ পুত্র মিরনের নির্দেশনায় মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলার জনগণের ভাগ্যাকাশে নেমে আসে মেঘের ঘন ছায়া। কেননা তার মৃত্যুর পর 150 থেকে 200 বছর ব্রিটিশদের গোলামি করতে হয়। পরে বাংলা, দিল্লির মানুষদের ক্ষোভ আন্দোলনের মুখে 1947 সালে ইংরেজরা নিজ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগে ভারতকে 3 টুকরো করে যায়। ভারত উপমহাদেশকে ভারত, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখন বর্তমানে বাংলাদেশ। এই ভাগের পর পশ্চিম পাকিস্তানিরা আবার আমাদেরকে শাসন শোষণ করা শুরু করে এবং তোমরা জানো সবাই, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971-এর 16 ডিসেম্বর বিজয় লাভ করি আমরা বাঙালিরা, এবং বাঙালিরা স্বাধীন দেশের স্বাদ পাই। তো বাংলার ইতিহাসের কথা মনে পড়লে আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলার কথা মনে পড়ে এবং এইভাবে তার পরাজয় বরণ এবং তাকে এভাবে হত্যা করা আমাদেরকে বেদনাহত করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নাটকের মোটামুটি বিষয়বস্তু। সিরাজউদ্দৌলার নাটক থেকে আমরা শিক্ষা পাই সিরাজউদ্দৌলা অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। তিনি সামন্ত প্রভু হয়ে থাকতে চাননি, উনি চেয়েছিলেন জনগণের নবাব হতে। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হব, আমরা সাহসী হব, পরাজিত হয়েও আমরা বীরের মতো যুদ্ধ করতে যাব বা যুদ্ধ করার আকাঙ্ক্ষা আমাদের থেকে যাবে।
নাটকটি যুদ্ধ দিয়ে শুরু এবং সিরাজউদ্দৌলা মৃত্যু দিয়ে শেষ। নাটকটি 4টি অধ্যায় বা 4টি অঙ্ক, 12টি দৃশ্য। এখন শিক্ষার্থীরা এই নাটক থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি। ভিক্টোরি और डेथ। विक्ट्री और डेथ। এই উক্তিটি কার? পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? ব্যাখ্যা করো। এছাড়া শিক্ষার্থীবৃন্দ সৃজনশীল প্রশ্ন তোমরা যা শিখলে তা লিখে দিচ্ছি। সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা এই নাটকের চরিত্রগুলি ভালো করে শিখলে পারবে। সিরাজউদ্দৌলার চরিত্র মীর জাফর আলী খাঁর চরিত্র লর্ড ক্লাইভের চরিত্র মুমি চাঁদের চরিত্র ঘাসিটি বেগমের চরিত্র মোটামুটি এই চরিত্রগুলি পড়লেই তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা জানো নৈবিত্তিকের জন্য তোমরা কি কি পড়বে? লেখক পরিচিতি নাটকটি লাইন বাই লাইন ভালো করে পড়বে, তাহলে তোমরা অবশ্যই এই নাটক থেকে ভালো উত্তর লিখতে পারবে। শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি।